হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের থার্ড চ্যাপ্টার যেটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে ক্লাসে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে নিই। তোমরা জানো যে তোমাদের এভাবে ক্লাস হওয়ার কথা ছিল না, বা প্রতি বছর আমরা যেভাবে নেই, প্রতি বছর যখন প্রথম বর্ষ শুরু হয় তোমাদের পুরো ক্যাম্পাসটা মুখরিত থাকে তোমাদের কলকাকলিতে। আমাদের ভালো লাগে পরিপূর্ণ একটা ক্লাস যেখানে সব স্টুডেন্ট উপস্থিত থাকে, সবার মধ্যে একটা উৎসাহ থাকে, অনুপ্রেরণা থাকে। মহসিন কলেজে এডমিশন নিয়েছে তারা স্যারদের সাথে পরিচিত হয়, ক্যাম্পাসের সাথে পরিচিত হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদেরকে এভাবে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা হয়তো এই করোনা পরিস্থিতি আমরা যখনই কাটিয়ে উঠতে পারবো, হয়তো আমরা সরাসরি তোমাদের সাথে পরিচিত হব। তো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বাট তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তো এটা দুঃখজনক। যাই হোক, তো আমাদের যেহেতু সময় অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে, আমাদের নর্মালি ক্লাস শুরু হয় জুলাই 1 তারিখ থেকে, তো বেশ কয়েকটা মাস চলে গেল। সো তোমরা এই দিক থেকে তোমরা পিছিয়ে আছো, তো যেন সেই পিছিয়ে পড়াটা খুব বেশি দীর্ঘায়িত না হয়, সেই জন্য আমাদের স্যারদের উদ্যোগ, আমাদের অধ্যক্ষ স্যারের তোমাদের জন্য আলাদা একটা প্রচেষ্টা ছিল, সব সময় যেমন থাকে। তো আমরা সেই তারই প্রেক্ষিতে অনলাইনে ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো তোমরা চেষ্টা করবে প্রতিটা ক্লাস যেন, যেহেতু এখানে তোমার পরবর্তীতে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ আছে, সরাসরি লাইভ ক্লাসগুলো জয়েন করতে না পারলেও পরবর্তী তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। তোমাদের ফ্রেন্ড যারা এডমিশন নিয়েছে মহসিন কলেজে তাদেরকেও তোমরা জানিয়ে রাখবে যেন প্রতিটা ক্লাসে তারা সবাই অ্যাটেন্ড করে। তো প্রথমেই বলে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোজাহিদুল ইসলাম। আমি মহসিন কলেজের একজন স্টুডেন্ট ছিলাম ওয়ান্স। এখন মহসিন কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছি, 35তম BCS। এর আগে আমি ব্যাংকে ছিলাম, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি। তার আগে আমি শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম প্রায় 1 বছর 1.5 বছর। তো যাই হোক, অবশেষে আমি এখানে আছি। তোমাদেরকে আমি মূলত ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট নিয়ে পড়াবো আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তো আমি ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে তুমি ক্লাস করছো কিন্তু তোমার মধ্যে সবচেয়ে যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে ভিতর থেকে ইন্সপিরেশনটা। এটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি যে ক্লাস করছো তোমার ভালো লাগবে না, 15 মিনিট 20 মিনিট ভিডিও দেখবে, স্কিপ করবে, অন্য কাজ থাকলে চলে যাবে। কিংবা দেখা যাচ্ছে তুমি ক্লাস করেছো, ভিডিও ক্লাসগুলোতে জয়েন করেছো, কিন্তু বাসায় গিয়ে আর পড়াশোনা করছো না। সো এই পড়াশোনার যে আগ্রহটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো এই ক্লাস করো। আর বই অনেকে আছে দেখা যাচ্ছে কি হয়তো বই নিয়ে একটু করে পড়ছে কিন্তু বাকি সময়টাতে তার আগ্রহটা হারিয়ে ফেলছে। সো এই জন্য আমি সবসময় যেটা ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে তোমার আগ্রহটা। কেন তুমি পড়ছো, কেন তুমি পড়বে, কেন তোমার পড়াশোনাটা দরকার খুব বেশি। তো এই জিনিসটা যখন তোমার মধ্যে থাকবে, তোমার বাকি যে তোমার অনেক দীর্ঘ একটা সময় মহসিন কলেজে তোমাদের থাকতে হবে SSC শেষ করা পর্যন্ত, এই সময়টা তোমাদের ভালো কাটবে। তোমরা তোমাদের একাডেমিক্যালি বলো, আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলো, সেগুলো সব কিছুতে তোমার অ্যাক্টিভিটিটা খুব ভালো হবে। সো আমি এই জন্য তোমাদেরকে বলবো যে সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে SSC এবং HSCর মধ্যে একটা বড় একটা পার্থক্য রয়েছে ইন টার্মস অফ গ্যাদারিং নলেজ বলো, কিংবা তুমি যে বিষয়গুলো পড়বে। যেমন আমি তোমাকে বলি যে তোমাদের 9-10-এ তোমরা যে সাবজেক্টগুলো পড়েছো, SSC-তে যেগুলো পড়েছো, বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তোমাদের SSC ফার্স্ট ইয়ারটা অলমোস্ট সেম, জাস্ট ওটার একটু পরিশুদ্ধ রূপ, একটা ডেপথ নলেজ তোমরা এখানে ডেপথ অফ নলেজ তোমরা এখানে অর্জন করবে। অর্থাৎ যা শিখেছো সেটা একটু সুন্দর করে শেখা। তার মানে পড়াশোনার দিক থেকে তোমার খুব একটা কষ্ট করতে হবে না, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে তোমার মনোযোগ। শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনার প্রতি একাগ্রতা, মনোযোগ, আগ্রহ সেটা তোমার ধরে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা এই বিষয়গুলোর প্রতি খুব বেশি খেয়াল রাখবে। তো তোমাদের অলরেডি 2টা ক্লাস হয়েছে হিসাব বিজ্ঞানের উপর, যতটুকু আমি জানি, as far as I know, একটা হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের যে পরিচিতি তার উপর, সেকেন্ড চ্যাপ্টারটা হিসাবের বইসমূহ, এই 2টা চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস হয়েছে।
তো এখানে আরো অনেকগুলো বিষয় জানা দরকার। সৃজনশীল পদ্ধতির যে নিয়ম কারণগুলো, এগুলো তোমাদেরকে আমরা আরো ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে। তো আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 অর্থাৎ থার্ড চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো তার আগে আমি তোমাদের কয়েকটা বিষয় বলে নিই। সেটা হচ্ছে, প্রথমে তোমরা এখনো যেহেতু নতুন এডমিশন নিয়েছো, যাদের এখনো বই কেনা হয়নি, তোমরা একটু বইটা কিনে নিবে। কারণ ক্লাসের পাশাপাশি, ক্লাসে আমরা 1 ঘন্টা পড়াই একটা সাবজেক্ট, 45 মিনিটস 1 আওয়ার ধরো। তো এই পড়াটা জাস্ট তোমাকে একটা নলেজটা আমরা শেয়ার করছি, বাকি পড়াশোনার দায়িত্ব কিন্তু তোমার। তো এই জন্য বাসায় যে পড়াশোনাটা তুমি একাগ্রচিত্রে বা একান্তে তুমি নিজে নিজে যে পড়াশোনাটা করবে বা নিজ থেকে যেটা পড়বে, উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, তোমাকে কেউ বাধ্য করবে না, এখন অনেক বড় হয়েছে। তো নিজে নিজে এই যে সময়টা তুমি পড়াশোনার প্রতি দিবে, ওই টাইমটাই হচ্ছে বেসিক্যালি তোমার পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো আমি এই জন্য বলবো, বাসায় পড়ার জন্য তোমাদের অবশ্যই একটা বই লাগবে। অনেকে বলে যে একটা আজকে কিনবো, পরে কিনবো না, আমি বলবো আজকেই কিনে ফেলবে, আজকেই। তো বইটা তোমরা কিনবে। আমরা নর্মালি 2টা বই তোমাদেরকে পড়াচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য। একটা হচ্ছে জনকল্যাণ, আর একটা হচ্ছে সমন্বয় প্রকাশনী। এই 2টা বই তোমরা কিনে নিবে, জনকল্যাণ, সমন্বয় প্রকাশনী। আমি জানি না অন্য কোনো স্যার বলেছেন কিনা, তবে এই 2টা বই তোমরা অবশ্যই নিবে। 2টা বই কেন? 2টা বই এই জন্য দরকার যে আমাদের নির্দিষ্ট কোনো বই নেই যেভাবে তোমাদের 9-10-এ ছিল। আমাদের কনসেপ্টগুলো তোমাকে বই থেকে নিতে হবে। সো সেক্ষেত্রে একাধিক বই হলে ভালো। আর যদি এখনই একসাথে 2টা বই কিনা না যায়, অনেকের হয়তো সেটা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট একটা বই তোমরা নিবে এই 2টা বই থেকে, জনকল্যাণ এবং সমন্বয় প্রকাশনী। আসো, তো আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের অলরেডি শেয়ার করেছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটাও তোমাদের বলে, সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, হিসাব বিজ্ঞানের 3য় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়টা তোমাদেরকে আমি আলোচনা করব। তো বই কিনতে বলেছে এই জন্য যে এই অধ্যায় থেকে আমাদের থিওরিগুলো, অনেকে মনে করে থিওরি তো আসে না, আমাদের থিওরিটার ইম্পর্টেন্স নেই, কিন্তু আমি সবচেয়ে ইম্পর্টেন্স দিই তোমাদের থিওরিটা। থিওরিটা যদি তুমি ভালো করে না পড়ো, অনেকগুলো থিওরি আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করে ফেলি, কিন্তু আরো কিছু এর বাইরে বিষয় আছে যেগুলো তোমাকে বাসায় পড়তে হবে নিজে নিজে। তো এগুলো খুব সহজ কিছু বিষয়, কিন্তু পড়তে হবে। সবচেয়ে ইম্পর্টেন্স দিবে থিওরিগুলোর উপর। থিওরিটা ম্যাথ বুঝতে তোমাকে সহায়তা করবে বা তোমার জন্য সহায়ক হবে। তো যেমন এই অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে কিছু থিওরি আছে যেটা তোমাকে বাসায় পড়তে হবে। সেগুলো কি? প্রথমে তুমি জানবে যে ব্যাংক কি, বিশেষ করে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আগে ছিলেন তারাও এগুলো অবশ্যই পড়বে। ব্যাংক কি, ব্যাংক হিসাব কত প্রকার হয়, ব্যাংক হিসাব খোলার জন্য যে প্রসেসটা বা ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি, সেগুলো তোমরা একটু পড়বে। ব্যাংক হিসাব খুলতে কি কি ডকুমেন্টস আমাদের দরকার হয়, তোমাদের এখন স্টুডেন্টস অ্যাকাউন্টও আছে, তো তোমাদের এখন ব্যাংকের সাথে লেনদেনটা যদিও এখন খুব একটা হয়নি, কিন্তু ভবিষ্যতে দরকার হবে। আর যদি অ্যাকাউন্ট থাকে তো খুবই ভালো, ওয়েলকাম। তোমার জিনিসটা সম্পর্কে হয়তো অনেকে অলরেডি জানো। তো এই ব্যাংক হিসাব খোলার যে প্রসেসটা, এগুলো তোমরা শিখবে। এরপরে তোমরা সেকেন্ড ডিভিশনে শিখবে, আমি আগে বলছি ব্যাংক কি, ব্যাংকের হিসাব কত প্রকার ও কি কি। তারপর তোমরা শিখবে যে ব্যাংক হিসাব খুলতে গেলে আমাকে কি কি ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করতে হবে, আর এই বিষয়গুলো তোমরা শিখবে। নেক্সট তোমাদের চেক সম্পর্কে জানতে হবে। চেক কত ধরনের হয়, চেক কিভাবে লিখতে হয়, চেক দেখতে কেমন হয়, চেকের আবার অনেক ধরনের প্রভাবেদ আছে। এরপর হচ্ছে চেক অনেক সময় প্রত্যাখ্যান হয়, চেকের প্রত্যাখ্যান কি কি কারণে হয়, বা অনেক সময় এটা আমরা বলি ডিজনার হওয়া, ডিজনার চেকগুলো কি কি রিজন থাকতে পারে, কেন ব্যাংক একটা চেক ফেরত দেয়। তো এই জিনিসগুলো তোমরা জানবে। এরপর আমরা মূল টপিকে চলে আসি, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী কি, যেহেতু আমাদের চ্যাপ্টারটা এখান থেকে আমি ম্যাথগুলো সরাসরি রিলেটেড, তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এর আগে টপিকগুলো তোমরা চেষ্টা করবে বাসায় বসে বসে থিওরিগুলো একটু পড়ে ফেলার জন্য। কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছো, আমি জানি তোমরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে পড়েছো,
তো তারপর আমি বলবো আরেকবার, তোমরা এটা পড়ে নিবে। কি কি? ব্যাংক কি, একটু লিখে নিতে পারো। ব্যাংক কি? ব্যাংক হিসাব প্রকারভেদ। ব্যাংক হিসাব কত ধরনের হয়ে থাকে, ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া, ব্যাংক হিসাব খুলতে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি কাগজপত্র জমা দিতে হয়। এরপরে তোমরা শিখবে সেটা হচ্ছে চেক। চেক কি, চেক কত ধরনের হয়, চেক কেন ডিজনার হয়, ডিজনার হওয়ার রিজনগুলো কি কি। তো এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। নেক্সট তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী কি এবং এটা কেন করা হয় সেগুলো আমি আলোচনা করব, থিওরিগুলো। দেন আমি ম্যাথে চলে যাব আজকে অথবা নেক্সট ক্লাসে। তো আসো আমি বলি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। তো এটা একটা বিবরণী, আমি তো একটু লিখছি, তুমি একটু দেখো। ব্যাংক সমন্বয় বিবরণী এটা হচ্ছে কি বিবরণী, যে বিবরণীর মাধ্যমে আমরা ব্যাংক ব্যালেন্সের বা ব্যাংকের সমন্বয় করে থাকি বা মিলকরণ করে থাকি। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ব্যাংক মিলকরণ বিবরণী। তো ব্যাংক মিলাই না, আমরা ব্যাংকের ব্যালেন্স মিলাই। কিসের ব্যালেন্স, আমি এই বিষয়গুলো তোমাদের ধাপে ধাপে আলোচনা করছি। তো মনে করো আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। আমাদের বলতে আমরা একটা প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানে ব্যাংকের সাথে অনেক ধরনের লেনদেন হয়। তোমরা জানো বর্তমানে ক্যাশ ট্রানজ্যাকশনটা বিজনেস যারা করে তারা খুবই কম করে। তাদের বেসিক্যালি ট্রানজ্যাকশন সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে। তো টাকা দেওয়া, টাকা নেওয়া সব ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে দরকার হয়। আমাদের প্রতিষ্ঠান নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো ওই ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আমরা ব্যাংকের সাথে সব ধরনের ট্রানজ্যাকশনগুলো করে থাকি। তো যখন আমরা ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করি আমাদের একটা নিজেদের একটা হিসাব রাখতে হয় যে ব্যাংকে কত টাকা আমরা জমা দিলাম, ব্যাংক থেকে কত টাকা আমরা তুললাম, আমাদের ব্যাংক ব্যালেন্স কত আছে। এই বিষয়গুলো জানার জন্য আমরা একটা বিবরণী করি বা ঘর করি বা খতিয়ান করি, এটাকে আমরা বলি নগদান বই, ক্যাশ বুক। তো এটা আমরা প্রতিষ্ঠান করে থাকি। তোমরা অবশ্যই 9-10-এ পড়েছ 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই। সেই 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বইতে একটা কলাম থাকে ব্যাংকের ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে, দুটো কলাম থাকে। তো সেখানে আমরা ব্যাংকের সাথে যাবতীয় আমাদের যে লেনদেনগুলো বা ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলোকে আমরা লিখে থাকি। ডেবিট পাশে আমরা লিখি যখনই আমরা ব্যাংকে কোনো টাকা জমা দিই, ব্যাংকে টাকা বাড়ে, যেহেতু ব্যাংক একটা অ্যাসেট, তোমরা জানো অ্যাসেট যখন বাড়বে এটাকে আমরা ডেবিট করব, অ্যাসেট বাড়লে ডেবিট করব, সম্পদ বাড়লে ডেবিট হয়। আর যখন আমরা ব্যাংক থেকে কোনো টাকা তুলে নিয়ে আসি, কাউকে যখন চেক দিই, ব্যাংক আমার কাছ থেকে যখন কোনো চার্জ নেয় তখন আমরা কি করতাম, ক্রেডিট পাশে লিখতাম। এটা তোমরা অলরেডি জানো। ডেবিট পাশে হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়লে ব্যাংকে জমা দিলে ডেবিট পাশে বসবে, আর নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে যখন আমরা ব্যাংক থেকে টাকা তুলে ফেলি। নগদান বই তোমরা করেছো, 2 ঘোড়া এবং 3 ঘোড়াতে নগদান বইয়ে একটা ব্যালেন্স থাকে ব্যাংকের জন্য। তো তাহলে আমরা নগদান বইয়ের ডেবিট পাশে আমরা জমা দিলাম, ক্রেডিট পাশে আমরা তুললাম। তাহলে জমা দিয়ে আর তোলার পর আমাদের একটা ব্যালেন্স থাকে, আমরা ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি করতাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স। আমি যে ব্যাংক বিবরণী বলেছি অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের বিবরণী, এখানে আমরা একটা ব্যালেন্স পেলাম। তো আমি আরেকবার বলছি, নগদান বইয়ের আমি সংক্ষেপে দেখাচ্ছি, ডেবিট পাশে একটা ব্যাংক কলাম থাকে 2 ঘোড়া এবং 3 ঘোড়া। আমি অন্য কলামগুলো লিখছি না, সাপোজ এটা ডেবিট পাশ, এটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশ। তো ক্রেডিট পাশে আমাদের একটা ব্যাংক কলাম থাকে। তো যখনই আমরা ব্যাংকে কোনো টাকা জমা দিই সেটাকে আমরা ডেবিট পাশে থাকে। মনে করো আমরা এই মাসে ব্যাংকে জমা দিয়েছি 50,000 টাকা, ব্যাংক থেকে উইথড্র করেছি বা বিভিন্ন চার্জ সবকিছু মিলে আমাদের ব্যাংক থেকে টাকা তুলতে হয়েছে 5,000 টাকা ধরে নাও। তো আমাদের ব্যালেন্স কত আসবে, ব্যালেন্স থাকবে কত, 45,000 ব্যালেন্স সিডি, আমরা ব্যালেন্স বিডি করি 45,000।
তাহলে এই যে ব্যালেন্সটা, যেটাকে আমরা ব্যালেন্স সিডি দিয়ে বের করি, তোমরা যারা নগদান বই করেছো, এই ব্যালেন্সটা হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্স। এই নগদান বইটা কারা সংরক্ষণ করে? ব্যাংক নাকি প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান। কেন করে? ব্যাংকের সাথে যে আমার ট্রানজাকশনগুলো হয়, সেই ট্রানজাকশনগুলো পুঙ্খানুপুঙ্খ একটা হিসাব রাখার জন্য। এটা একটা বাধ্যতামূলক কোনো বিবরণী নয়, এটা করা বাধ্যতামূলক নয়, তবে এটা আমাদের অনেক কাজে সহায়তা করে। তোমরা পড়বে যে ব্যাংক সনদ বিবরণী, আমি একটু পরে আলোচনা করবো কেন করা হয়, করলে কি লাভ হয়। তো এটা কোনো বাধ্যতামূলক বিবরণী নয়, এটা করতে হবে এমন কোনো কথা না, কিন্তু এটা যদি আমি করে থাকি তাহলে আমার পরবর্তী বিভিন্ন কার্যক্রম, হিসাব রাখা, হিসাব ব্যাংকের লেনদেনগুলো ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ট্রানজাকশনে, কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমরা বের করতে পারি। এসব কারণে আমরা ব্যাংক সনদ বিবরণীটা করি। বিবরণী কেন করি, মিলকরণ কেন করি? আমি তো নগদান বইয়ের একটা ব্যালেন্স বের করেছি, তাই না? কত টাকা আসছে? 45,000। এটা হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমার পরিমাণ আমাদের ব্যাংকে 45,000 আছে। আমি আগে বলছি, ব্যাংকে জমা দিয়েছি 50,000 টাকা, ব্যাংক থেকে এই মাসে তুলেছি 5,000 টাকা। 50,000 টাকা জমা দিয়ে যদি 5,000 টাকা তুলি, তাহলে আমাদের ব্যাংকে জমা থাকার কথা 45,000। এটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স। কি অনুসারে? আমাদের নগদান বইয়ের যে হিসাব আমরা করেছি সেই অনুসারে, অর্থাৎ নগদান বই মোতাবেক আমাদের ব্যাংকে জমার পরিমাণ হচ্ছে 45,000 বা 45,000 টাকা। তো আমি তো লিপিবদ্ধ করলাম, তো এখানে তো আর কোনো ঝামেলা হওয়ার কথা না, 45,000 আমাদের ব্যালেন্স আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের যে ব্যালেন্সটা আমরা পেয়েছি, ব্যাংক কি করে, যখনই আমি কোনো টাকা জমা দিই ব্যাংক একটা হিসাব রাখে। ব্যাংকে যে লোকগুলো বসে থাকে ক্যাশে, তোমরা যখনই দেখবে যে কেউ ব্যাংকে যাচ্ছে টাকা জমা দিচ্ছে বা তুলছে, এই দুইটা কাজই বেসিক্যালি হয়। তো ক্যাশের যে লোকটা বসে থাকে সে কম্পিউটারে বসে বসে এগুলো ইনপুট দেয়, মানে সেটা হলো ডেবিট ক্রেডিট করে। তো তার অ্যাকাউন্ট সে যেটাতে করে, তার যে কম্পিউটার, সেখানেও আমাদের অ্যাকাউন্টের জন্য ডেবিট ক্রিয়েট করার অপশন আছে। তো আমি যখন জমা দিই সেও সেটা ইনপুট করে, আমি যখন টাকা তুলে ফেলি সেটাও সে আগে ইনপুট করে, তারপর আমার সাথে ট্রানজাকশনগুলো টাকাটা দিবে। কেমন? তো আমাদের ব্যালেন্স হচ্ছে কত টাকা? 45,000। তো খেয়াল করো, ব্যাংকে আমি জমা দিলাম, 5,000 টাকা তুললাম। ব্যাংকের লোক সেম কাজটা সে করছে একটু ডিফারেন্ট ভাবে। কিভাবে করে? এই কাজটা আমি কখনো করি নাই, তোমরা এটা করেছো, কিন্তু ব্যাংকের লোক যেটা করে সেটা আমরা এখন শিখবো। কি করে সে? ব্যাংকের যে লোকটা বসে থাকে সে কি করে দেখো, মনে করো এটা ব্যাংক বিবরণী। এই ফাঁকে একটু বলে নিই, আগে এই কাজগুলো ব্যাংকার যারা ছিল, ব্যাংকে যে ক্যাশে বসতো যারা, তারা এগুলো হাতে লিখতো। তখন এই বই বিবরণীটার নাম ছিল পাস বই। বাট কম্পিউটারাইজ সিস্টেম চলে আসার পর থেকে রিসেন্টলি প্রায় সবই ব্যাংক এখন কম্পিউটারে হিসাব নিকাশগুলো রাখে। এটাতে অনেক সহজ, অফিসিয়াল কাজটা খুব দ্রুত হয়। সো কম্পিউটার সিস্টেমে আমরা এটাকে নাম দিয়েছি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। তো ব্যাংক বিবরণী কে রাখে? ব্যাংকাররা রাখে, ব্যাংক রাখে। কেমন? ব্যাংকে যে লোকগুলো থাকে ওরা রাখে, এটা আমরা রাখি না। তারপর তোমাদের জানার জন্য, অঙ্কের সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু করে বলছি। আমি যখনই 50,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, তখনই ব্যাংকের লোক যে বসে আছে সে তাদের কম্পিউটারে, সাপোজ এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন, এখানেও মনে করো ডেবিট ক্রেডিট করার অপশন আছে। মনে করো এরকম না, এটা উপর নিচে হয়, কিন্তু আমি জাস্ট বললাম যে মনে করো এটা কম্পিউটার স্ক্রিনে ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ আছে। যখনই আমি জমা দিই আমি ডেবিট পাশে লিখি না, আমাদের নগদান বইতে। আর ব্যাংকের লোকরা ওটা আমরা দেখি না, বাট সে এই কাজটাই করে। সে কি করে দেখো, 50,000 টাকা কোন পাশে লিখে? ক্রেডিট পাশে লিখে। ক্রেডিট পাশে কেন লিখে? আমাদের যে জমা টাকাটা আমরা যেটা জমা দিই এটা আমাদের জন্য সম্পদ, ডেবিট। কিন্তু ব্যাংক তো জমা রাখছে আমার টাকা, ওদের টাকা না। আমার টাকা যখন ও রাখছে ওর জন্য এটা লায়াবিলিটিস, অর্থাৎ ও তখন কি করে? ক্রেডিট করে। অর্থাৎ আমাদের সম্পদ ওর জন্য দান, বিপরীত তাহলে। কেমন? তো তবে টাকাটা ঠিকই 50,000 টাকা লিখবে, আমরা 50,000 টাকা ডেবিট করব, ওরা জাস্ট 50,000 টাকা ক্রেডিট করবে। পার্থক্য এটাই, আমাদের জন্য সম্পদ, ওদের জন্য দায়। তাহলে দেখো আমি যখন জমা দিলাম ওরা ক্রেডিট করলো, ঠিক আছে, আমরা ডেবিট করলাম। তার মানে আমাদের ডেবিট করা যে কথা, ওদের ক্রেডিট করা সেম কথা। এবার আমরা ব্যাংক থেকে টাকা তুললাম, আমরা ক্রেডিট করে ফেলি, আমার টাকা কমে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, ক্রেডিট। আচ্ছা, ওরা কি করবে তাহলে? আমি যখন ডেবিট করেছি ওরা কি করেছে? ক্রেডিট। আমি যখন 5,000 টাকা ক্রেডিট করলাম ওরা কি করবে? রাইট,
ডেবিট করবে কত টাকা? 5,000 টাকা। তাহলে ওদের ব্যালেন্স কত কে বলতে পারবে? পারবে ইনশাল্লাহ। ক্রেডিট পাশে আমরা লিখেছি 50,000 টাকা, ডেবিট পাশে হচ্ছে 5,000 টাকা। তার মানে আমাদের ব্যালেন্স থাকবে আর 45,000। আমরা এটাকে পরের পাশে নিয়ে আসি। যাই হোক 45,000 ব্যালেন্স আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ওদের ক্রেডিট পাশে টাকা বেশি আছে, এটাকে আমরা বলি ক্রেডিট ব্যালেন্স। আর আমাদের নগদান বইতে ডেবিট পাশে টাকা বেশি আছে, আমরা বলি এটাকে ডেবিট ব্যালেন্স। তাহলে নগদান বইয়ের ব্যালেন্স হচ্ছে আমাদের কত? 45,000। আর ব্যাংক বিবরণী যে কাজটা ব্যাংকাররা করে, আমরা করি না। কেন দেখে দেখালাম? যাতে তোমাদের বুঝতে সহজ হয়, বুঝতে পারো যে আসলে কি ঘটছে বেশ বিষয়টা। আমি এখন অঙ্কে যাইনি, জাস্ট তোমাদের একটা বেসিক জিনিস আলোচনা করছি যাতে তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা পেতে পারো ভালো করে। তাহলে ব্যাংকের জের হচ্ছে 45,000, আমাদের নগদান বইয়ের জের হচ্ছে 45,000। এই দুইটা জের আমাদের এখন মিলে গেল। তাহলে এই দুইটা জেরের নাম হচ্ছে, একটা হচ্ছে নগদান বই মোতাবেক বা নগদান বই অনুসারে বইতে হুবহু এইভাবে প্রশ্নটা দেওয়া থাকে। আমি একটু পরে তোমাদের হয়তো নেক্সট ক্লাসে বা একটু পরে তোমাদের একটু ম্যাথ কিভাবে আসে আমি তোমাদের একটু নিয়ে আলোচনা করব। তো নগদান বই অনুসারে ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 45,000, আর ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 45,000। তাহলে আমরা কয়টা ব্যালেন্স পেলাম? দুইটা ব্যালেন্স। একটা ব্যালেন্স আমরা নিজেরা রাখি, আরেকটা ব্যালেন্স ব্যাংকার যে ব্যাংকে বসে থাকে, ক্যাশে থাকে, সে করে। তো তার হিসাবে আমাদের ব্যাংকে জমা আছে 45,000 আর আমাদের হিসাবে ব্যাংকে জমা আছে 45,000। তাহলে ব্যালেন্সটা মিলে গেল। মিললে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি না মিলে বা মিলেছে কিনা দেখার জন্য আমরা একটা বিবরণী করি। ওই বিবরণীটার নাম হচ্ছে কি? ব্যাংক সমন্বয় বিবরণী। কখন? যখন বেসিক্যালি ব্যালেন্সটা মিলবে না। ধরো কোনো কারণে আমাদের ব্যাংক জমার পরিমাণ 45,000, আমি ব্যাংকে গেলাম, স্টেটমেন্ট নিলাম, বললাম যে আমাকে একটা স্টেটমেন্ট দেয়। তখন কি হলো, দেখা গেল স্টেটমেন্টে আমাদের সাথে মিলছে না। আমরা লিখেছি 45,000, ব্যাংক স্টেটমেন্টে দেখলাম 40,000। তাহলে আমাদের যে ব্যালেন্সটা সেটা মিলছে না। দুইটা ব্যালেন্স, একটা হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্স, ব্যাংক বিবরণী ব্যালেন্স। যখনই মিলছে না তখনই আমরা ম্যাথ করতে বসবো, একটা বিবরণী করব। সেই বিবরণীটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তার মানে আমরা বুঝতে পারলাম ব্যাংক ব্যালেন্সের সমন্বয় করার জন্য যখন মিলবে না, সাপোজ আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসলাম, ওরা বললো স্যার আপনার অ্যাকাউন্টে আছে 40,000 টাকা। তখন আমি বললাম কি, আমার অ্যাকাউন্টে 45,000 থাকার কথা, যেহেতু আমার নগদান বইয়ের ব্যালেন্স অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমার 45,000 ব্যালেন্স আছে, কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে দেখলাম 40,000। তাহলে ব্যালেন্স দুটো মিললো না। ব্যালেন্স দুটো না মিললে মিলানোর জন্য আমরা যে কাজটা করব, ওই বিবরণীটার নামই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলকরণ বিবরণী। তো এই জের দুটো মিলানোর জন্য আমরা ব্যাংক বিবরণী করব। এখন আমরা শিখবো কিভাবে আমরা বিবরণীটা করব। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে আমি দুইটা জাস্ট তোমাদেরকে একটু লিখিয়েছি। একটা হচ্ছে পাস বই। পাস বইটা হচ্ছে বেসিক্যালি আমাদের আগের ভার্সন, যখন আমরা ম্যানুয়ালি করতাম হাতে তখন পাস বই, এখন বলে ব্যাংক বিবরণী। আমরা ব্যাংক বিবরণী শব্দটাই বেশি ইউজ করব। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 40,000। তাহলে দুইটা ব্যালেন্স আমাদের মিলছে না, মিলানোর জন্য আমরা একটা বিবরণী করব এখন। সেই বিবরণীটার নামই হচ্ছে আজকের অধ্যায়ের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী। এটা আমরা এখন করব। তোমাদেরকে আমি খুব সিম্পল একটা অঙ্ক দিয়ে এই অধ্যায়টা আজকে শেষ করব। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যে কি কি সমস্যা থাকতে পারে, কিভাবে একটা ব্যাংক বিবরণী সম্পন্ন করতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। ব্যাংক সমন্বয় বিবরণী। ধরো আমরা এটা করতে বসলাম, বিবরণ টাকা, আমি একটা ঘর করলাম বিবরণ টাকা। এটা খুব সিম্পল একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমি কি করলাম দেখো, কেন এটা করতে বসলাম? কারণ আমাদের দুইটা ব্যাংকের জের, ব্যাংকের জমার পরিমাণ আমাদের মিলেনি। একটাতে এসছে 45,000 আর একটাতে আসছে 40,000।
তাই ব্যাংকের যেটা মিলেনি সেটা মিলানোর জন্য আমরা একটা বিবরণী করছি। দেখো 2 মিনিটের মধ্যে আমরা বিবরণীটা মিলাবো। তো বিষয়টা খুবই সহজ। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী বলতে ব্যাংক জেরের মিলকরণ বা সমন্বয় বিবরণী। তো কিভাবে মিলাবো? প্রথমে আমরা যেটা লিখবো, দেখবো ব্যালেন্সটা মিলেনি কেন। কেন মিলেনি সেটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। যেমন আমি ব্যাংক থেকে আমার নগদান বইতে ব্যালেন্স পেলাম 45,000, ব্যাংকের যে ব্যালেন্স সেটা ওরা বললো 40,000। আমি স্টেটমেন্টটা দেখলাম, সেখানে লেখা আছে এই মাসের মাঝামাঝি কোন একটা সময়ে ব্যাংক আমার কাছ থেকে 5,000 টাকা কেটে ফেলেছে। কত টাকা কেটেছে? 5,000 টাকা, যেটা আমি জানতাম না। তো বেসিক্যালি কয়েকটা কারণে ব্যাংক মিলে না, সেগুলো আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করবো বা নেক্সট ক্লাসে তোমাদের ডিটেলস জানাবো। তো ধরো আমি এখন বললাম একটা কারণে মিলেনি, সেটা হচ্ছে ব্যাংক আমার কাছ থেকে 5,000 টাকা কেটে নিয়েছে চার্জ বা যে কোনো সার্ভিস চার্জ বাবদ। তো 5,000 টাকা কেটে নিয়েছে, যার কারণে আমাদের 45,000 দেখালো, ব্যাংকের বিবরণীতে দেখাচ্ছে 40,000, মিলেনি। এখন মিলাবো কিভাবে? আমি দেখো শুরু করবো হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে। যেমন একটা ব্যালেন্স দিয়ে শুরু করা যায়। ধরো আমি নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে আমি অঙ্কটা শুরু করব। লিখলাম প্রথমে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 45,000। এরপর দেখবো কেন মিলেনি। তাহলে আমরা একটা কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে 5,000 টাকা ব্যাংক আমার কাছে সার্ভিস চার্জ বাবদ কর্তন করেছে। তো এই 5,000 টাকা আমরা কি করবো? যেহেতু ব্যাংক আমার কাছ থেকে কেটে নিয়েছে, আমি মাইনাস করিনি বা আমি ব্যাংক নগদান বইতে দেখাইনি, সে কারণে আমি এটা দেখাবো। যেহেতু ব্যাংক মাইনাস করেছে, আমার কাছ থেকে কেটে নিয়েছে, আমি মাইনাস করে দিব বা বাদ লিখবো, বাদ ব্যাংক চার্জ 5,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্সটা দাঁড়ালো 40,000 টাকা, যা আমাদের ব্যাংকের সাথে মিলে গেল। এই যে সিম্পল একটা কাজ, এইটাই হচ্ছে এই অধ্যায়ের মূল কাজ, যে ব্যাংকের ব্যালেন্সটা আমাদের মিলানো। তাহলে কেন মিলেনি? ব্যাংক একটা আমার কাছে চার্জ নিয়েছে, যেটা আমি হিসাবে লিপিবদ্ধ করিনি। কেমন? তো যখন আমি লিপিবদ্ধ এখন করলাম বা সেটা সমন্বয় করলাম, আমাদের মিলে গেল। এই বিবরণীটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা খুব সিম্পল একটা বিবরণী, তোমাদের আমি করে দেখালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ডিটেইলস একটা বিবরণী করে দেখাবো। তাহলে এই যে ব্যাংকের ব্যালেন্স দুটো মিলেনি, এই ব্যালেন্সটা ব্যাংকের সাথে মিলেনি, আর এই ব্যালেন্সটা আমি এখন মিলালাম কার সাথে? ব্যাংকের জেরের সাথে। আমাদের কাজ শেষ। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটা বড় একটা অঙ্ক, যে পরীক্ষায় যেভাবে অঙ্কগুলো আসে সেই ধরনের একটা অঙ্ক নিয়ে তোমাদেরকে আমি ডিটেইলস কিভাবে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়, কেন কি কি কারণে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়, কেন ব্যাংকের ব্যালেন্স দুটো আমাদের মিলে না, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর যারা যারা ক্লাস করছে, যেহেতু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যে কারা কারা ক্লাস করছো, তোমাদের নাম, রোল নাম্বার আমাকে জানিয়ে দাও, এবং কে কোথা থেকে ক্লাস করছো সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দাও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, খোদা হাফেজ।